চার্জার পাওয়া গেছে, আলমারির ভিতরেই ছিল। ঠিক আছে কিনা কে জানে। নষ্ট হলে আর কি করার, কাল শ্যামলকে দিয়ে আরেকটা কিনে আনবে। ল্যাপটপটা ভালো আছে কিনা দেখিনি, কতদিন পড়ে আছে, ব্যবহার হয় না। অনেক দিন হলো কোনো কিছু লেখা টেখা হচ্ছে না, ভাবছি যে লিখতে গিয়ে আবার খেয়েই হারিয়ে ফেলি কিনা। এখন তো আমার সব অগল্প। ও গল্প আবার কি? অন্ধকারের গল্প, যাকে আগে আমি বলতাম নিকষ কালো রাতের গল্প, যা দেখা যায় না, শুধু অনুভব করা যায়। আবার এটাকে অনুভবের গল্প বলা যেতে পারে। ল্যাপটপ ঠিক আছে মনে হয়, অন হয়েছে। যাক, ভালোই হলো, আমার কিছু টাকা বেঁচে গেল। এখন তো আমাকে সব হিসাব করে চলতে হয়, হিসাবের বাইরে খরচ করা একদম যাবে না। খালি উল্টাপাল্টা কথা। আমি যাচ্ছি রান্না করতে, এই চার্জার লাগিয়ে দিয়েছি। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আমি সাদাতের চাচি, ও অবশ্যই আমাকে ছোট মা বলেই ডাকে। আপনারা আসেন। What? তোমরা চা খাবে তো? না না, চা খাবো না, আপনি বসুন। তোমাদেরকে তুমি করে বললে কি সমস্যা হবে? না না, ছি ছি, কি বলছেন? সমস্যা হবে কেন? আমরা তো আপনাদের তো অনেক ছোট। তাছাড়া আপনি এত বড় একজন লেখক, জনপ্রিয়। জনপ্রিয়তা হচ্ছে একটা উত্তাপ, তার আজ আমার গায়েও লেগেছিল বটে, কিন্তু দৃষ্টিশক্তি হারানোর পর বুঝি কালের খেয়াল। তোমার যদি খ্যাতি থাকে তাহলে সব কিছুই তোমার আছে, আর যদি খ্যাতি না থাকে তাহলে কিন্তু কিছুই নেই। প্রায় 2 বছর হলো বাজারে আপনার কোনো বই বের হয়নি। ও তো লিখতেই চায় সবসময়, কিন্তু ডাক্তারের নিষেধ থাকার জন্যে এতদিন লেখেনি। এখন আল্লাহর রহমতে অনেক সুস্থ। আহ, ডাক্তার সাহেব বলেছেন এখন মোটামুটি লিখতে পারবে। চোখ দুটো হারানোর পর থেকে আমার পক্ষে তো আর লেখা সম্ভব হচ্ছিল না, তাই ভাবলাম অন্য কারো সাহায্য নিয়ে যদি। সোহানের বড় ভাই আমার বন্ধু মানুষ, তাই ওকে বললাম। তাহলে আমি আজকে থেকে কি কাজ শুরু করে দিব? না, আজকে আর দরকার নেই, কাল থেকে বিকেল 4টায় এসো। এমনিতে ওর বেলায় আমার লেখার অভ্যাস, কিন্তু এখন তো সকল বেলায় এক বেলা হয়ে গেছে। আমি নাম দিয়েছি অবেলা, মানে অন্ধকারের বেলা। আর মাসে 20,000 টাকা করে পাবে। বই যদি বের করতে পারি তাহলে তার উপরে বিক্রির 15%। না না, আমার ওসব কিছু লাগবে না। আমি আপনার মতো গুণী মানুষের সাথে কাজ করতে পারছি, এটাই আমার জন্য যথেষ্ট। জীবনে বেঁচে থাকার জন্য টাকা পয়সার প্রয়োজন খুব বেশি, আর এটা তো এখন আমি আরো বেশি করে উপলব্ধি করতে পারছি। ঠিক আছে, বসো তোমরা। হ্যাঁ, আসছি আমি। কাল দেখা হচ্ছে বিকেল 4টায়।
আস। তুই চিন্তা করে দেখ, শাহাদাত হোসেন কথা বলছেন আমার সাথে, গল্প করছেন, এত সাবলীলভাবে কথা বলছিল, মনে হচ্ছিল আমি যেন ওনার কতদিনের চেনা, কত কথা জমানো আছে। উনি এত বড় মাপের একজন মানুষ, প্রথম দিনই তোর সাথে এত কথা বললেন? শুধু কথা বললেন, উনি তো আমার দিকে তাকিয়েছিলেন, মনে হচ্ছিল উনি আমার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনি তো অন্ধ, তোর বুকে মুগ্ধ দৃষ্টিতে কি করে তাকিয়ে থাকবেন? চোখের আলো নেই তো কি হয়েছে, চোখ তো আছে। আসুন, মানুষের মনই হচ্ছে সবচেয়ে বড় চোখ। উনি আমাকে মনের চোখ দিয়ে মুগ্ধ দৃষ্টিতে দেখছিলেন। শৈশব মৌমিতার পাশে বসে আছে। শৈশব মৌমিতার পাশে বসে আছে। শৈশব বলে যাচ্ছে, কোনো এক নিশুতি শীতের রাতে শৈশব বলে যাচ্ছে, কোনো এক নিশুতি শীতের রাতে শীতের রাতে কুয়াশার চাদর ঘেরা কুয়াশার চাদর ঘেরা। তোমার লিখতে অসুবিধা হলে বা ভালো না লাগলে তখন কিন্তু আমাকে বলবে। না না, কোনো অসুবিধা হচ্ছে না, আমার তো লিখতে বেশ ভালোই লাগছে। নিজেকে কেন যেন মৌমিতা মনে হচ্ছে। কোন পর্যন্ত লিখেছি আমরা? মৃদু মন্দ হিমেল হাওয়ার। হ্যাঁ, মৃদু মন্দ বাতাসে। না না না, মৃদু মন্দ হিমেল হাওয়ায়। মৃদু মন্দ, এরপর লেখো, একটি 100 বছরের শত পুরনো চাদরের ভেতরে তোমাকে আগিয়ে রেখে। ছোট মা চা এনেছো? হ্যাঁ, দাও। তোমাকে আগলে রেখে চা খাও। না চা না। কেমন লাগছে লিখতে? আমার তো বেশ ভালো লাগছে। দিন যাক আরো ভালো লাগবে। মাঝে মাঝে মনে হবে যে গল্পের নায়িকা তুমি নিজেই। কোনো কথা, কোনো সময় তোমার জীবনের সাথে মিলে যাচ্ছে। আমার তো ওর গল্প শুনতে শুনতে প্রায় নিজেকে ওর গল্পের চরিত্রের নায়িকাই মনে হয়। আমি কিন্তু স্যারের প্রায় সবগুলো বই পড়ে ফেলেছি। তাই নাকি? ওরকম মাথা ঝাঁকিয়ে বললে তো হবে না, মুখে বলতে হবে, তাহলে বুঝবো কি করে? মানুষকে পড়তে পারার ক্ষমতা অসীম। আর এই চোখের অ্যাক্সিডেন্টটা হবার পরে এই ক্ষমতাটা আরো বেড়ে গেছে। খুব চমকে গেছো তাই না? অন্ধ হয়ে মানুষকে পড়তে বা চিনতেই যদি না পারি, তাহলে অন্ধ হয়ে কি লাভ হলো, তাই না? বিশ্বাস করবে না, স্যার যখন মৌমিতার কথা বলছিল না, আমার মনে হচ্ছিল আমি মৌমিতা। মৌমিতার জন্য শৈশব তার বিশালতার আকাশ ছেড়ে কুড়ে ঘরে এসে বাস করছে। দাঁড়াও দাঁড়াও, তোমার এই শৈশবটাকে ওফো, তোমাকে তো বলাই হয়নি, শৈশব হচ্ছে গল্পের মূল নায়ক।
সে আমার জন্য পাহাড়ের চূড়ায় ঘর বানাচ্ছে, বাঁশ গোলপাতা ছন দিয়ে। কি যে অসাধারণ একটা। থামো থামো থামো, তুমি আবার আমাকে কোন বিপদে ফেলাচ্ছ? বিপদের তো কোনো কিছুই দেখোনি, সামনে তো আরো অনেক বড় বিপদ আছে। বেশ হয়েছে হয়েছে, আর না। আচ্ছা শোনো না, এসব শৈশব সবকিছু ছেড়ে মমিতার কাছে আসছে। আর স্যার যখন গল্পগুলো বলেন না, মনে হয় যেন একেবারে নিজে ভেতরে। এই চুইংগাম তোমার কেন? এটা মুখে দাও। থ্যাংক ইউ। স্যার যখন গল্পগুলো বলেন না, সত্যি মনে হয় কি আমি নিজেই মমিতা। এটা কি দিলে? তাও তরকারি অনেক ভালো। ও ছোট মা, অনেকদিন বিরিয়ানি খাই না। কাল পরশু একদিন একটু বিরিয়ানি রান্না করো তো। আপনার তেল চর্বি খাওয়া নিষেধ আছে, সুতরাং নো বিরিয়ানি। একদিন খেলে কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, তেল চর্বি ছাড়াই রান্না করো। ঠিক আছে, রান্না করে। ও হ্যাঁ, আরেকটা কথা, ওই যে আমাদের পাবলিশার আছে না, ওই লুৎফর হাসান, ওকে ফোন করে একটু বাসায় আসতে বলো। আচ্ছা। ও তো বই লেখার জন্য সবসময় উৎসাহ দিয়েই যাচ্ছে। ওকে বলতে হবে এবার বইমেলায় একটা বই বের হচ্ছে। হুম, কি দিচ্ছ? একটু এই লেবুর রস দিলাম, ভিটামিন সি। আচ্ছা, এবার কি বইমেলায় তোর একটা বই বের হচ্ছে? তোর যারা ভক্ত আছে ওরা তো অস্থির হয়ে থাকবে আর ওর বই পাওয়ার জন্যে। ইদানিং কোনো কিছু ভাবলেই মাথায় চাপ পড়ে যায়। নতুন গল্প টল্পর মাথায় আসে না। থাক, মাথায় চাপ দেওয়ার দরকার নেই। যতটুকু ভালো লাগে অতটুকুই লিখবি। আর কি দরকার এই বইমেলায় যে বই লিখতে হবে এমন তো কোনো কথা নেই। এখন না বেরোলে ঠিক আছে, পয়লা বৈশাখে নতুন বছরে বের করবি, অথবা শ্রাবণ দিনে, ঘন বর্ষায়। শ্রাবণ দিনে ঘন বর্ষায়, বাহ ভালো বলেছ তো। শ্রাবণের বাড়ি ধারায় ভিজেছে নয়ন। সবার সাথে পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছে লুৎফর হাসান, আমার খুবই কাছের মানুষ। উনি অরণি প্রকাশনার স্বত্বাধিকারী। ওনার প্রকাশনা থেকে আমার 25-26টা বই বেরিয়েছে। সংখ্যাটা 36 হবে। ও তাই না? হ্যাঁ হ্যাঁ, 36টা বই ওনার প্রকাশনা থেকে বেরিয়েছে। আর ওই পাশে বসে আছে আমার বন্ধুর ছোট ভাই সোহান, আর এই পাশে আছে আমাকে লেখায় সাহায্য করছে। আসসালামু আলাইকুম, আমি সেজুতি রহমান। তা আপনাদের লেখালেখি কেমন চলছে? এই তো কেবল লেখা শুরু করলাম, আশা করছি বইমেলার আগেই শেষ করতে পারবো। অবশ্যই শেষ করতে হবে, পাঠকের চাহিদা বলে কথা। পাঠকরা যখন জানতে পারবে 2 বছর পর শাহাদাতের বই বাজারে আসছে, তখন কি কাণ্ডটা হবে একবার ভাবতে পারছেন? হয়েছে, তোমাকে আর বাড়িয়ে বলতে হবে না। আজ তাহলে উঠি, 2-1 দিন পরে এসে খোঁজ নিয়ে যাব। আচ্ছা ভাই আমি উঠবো। হ্যাঁ ঠিক আছে। সেজুতি, সোহান তো সারাক্ষণই তোমার দিকে তাকিয়ে থাকে। তুমি কি দেখতে খুব সুন্দরী? যে মানে এই, আমি একটু ব্যাংকে যাচ্ছি, ওখান থেকে বাজার হয়ে ফিরব। ওই ডাইনিং এ যা আছে তোমরা নিয়ে খেয়ে নিও। হ্যাঁ সাবধানে যেও ছোট মা। আচ্ছা। মৌমিতা অভিমান করে শৈশবকে বলছে। মৌমিতা অভিমান করে শৈশবকে বলছে তুমি শুধু মনে প্রাণে আমাকেই ভালোবাসতে চেয়েছিলে,
তুমি শুধু মনে প্রাণে আমাকেই ভালোবাসতে চেয়েছিলে, কিন্তু পারলে না। তোমার ভালোবাসায় প্রাণ নেই। তোমার ভালোবাসায় প্রাণ নেই, আছে শুধু নিয়ন। আছে শুধু নিয়ম। যেটা হয়েছে, জি হয়েছে। আমার খুব চা খেতে ইচ্ছে করছে। তুমি কি এক কাপ খেতে চাও? হ্যাঁ, খাওয়া যেতে পারে। আচ্ছা, আপনি একটু ওয়েট করুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। ওইখানে, ওই যে ওখানে ডাইনিং টেবিলে ফ্লাস্ক রাখা আছে, কাপ আছে, চিনি আছে, দুধ আছে। সুবিধা মতো মিশিয়ে নাও। আমাকে শুধু 1 চামচ চিনি দেবে, ঠিক আছে? আমি বুঝলাম না, সেই কখন থেকে তোমাকে ফোন দিয়ে যাচ্ছে, তুমি তো অ্যাটলিস্ট ফোনটা ধরবে। আমি তোমার জন্য এখানে ঘন্টাখানেক ওয়েট করছি। আরে বাবা, ফোনটা সাইলেন্ট করা ছিল। আর তুমি তো ভালো করেই জানো আমি ফোনে কথা বলতে একদম পছন্দ করি না। মনে হয় কোনো যন্ত্রের সাথে কথা বলছি। আমি তোমাকে আমার সাথে কথা বলতে বলিনি, জাস্ট ইনফরমেশনটা জানতে চেয়েছি তুমি কখন নামতেছো, কখন যাও। তুমিও দেখি জানি শৈশবের মতো কথা বলছো। শৈশব? শৈশব কি? মৌমিতার নায়ক। মৌমিতা কে? মৌমিতা কে? কয়টা বাজে? মাই গড, 10 মিনিট আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। কি? আই রিকশা। সে যদি, জি তুমি কি লিখছো? স্যার, একটা কথা ভাবছি। মৌমিতা শৈশবকে ছেড়ে চলে যাচ্ছে। শৈশব তাকে বাধা দিচ্ছে না। একবারের জন্য বলছে না মৌমিতা তুমি যেও না। স্যার, মৌমিতার মতো আপনার জীবনে কি কেউ এসেছিল? আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনাই তো গল্পকে সমৃদ্ধ করে। এটাও হয়তো কারো না কারো জীবনের ঘটে যাওয়া ঘটনা। না, আমি জানতে চাচ্ছিলাম এটা আপনার জীবনের কোনো ঘটনা কিনা। মৌমিতার মতো কেউ কি আপনার জীবনে এসেছিল যে আপনাকে ছেড়ে চলে গেছে? যার চলে যাওয়াতে আপনি শুধু কষ্টই পেয়েছে, কিন্তু তাকে ধরে রাখতে পারেননি। কোনো সমস্যা? না, সমস্যা কিসে? শরীরটা ভালো লাগছিল না, তাই তাড়াতাড়ি চলে এসেছে। আমার তো মনে হচ্ছে লেখক সাহেব কিছু একটা বলেছেন। কি বলেছেন বলা যাবে? লেখক সাহেব আবার কি বলতে যাবে? সেটাই তো জানতে চাচ্ছি। তোর না সবসময় উল্টাপাল্টা কথা। যা তো এখান থেকে, আমার ভালো লাগছে না, যা। আচ্ছা, যাচ্ছি। কি বলেছেন জানার অপেক্ষায় থাকলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে চৌধুরী বাবু যে, আরে বসো 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 বসো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তা কি মনে করে? না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। তা কি খাবে? না না না, কিছু খাবো না। আপনার তো অস্থির হবেন না। তা হয় নাকি? আজই প্রথম তুমি আমার অফিসে এলে, কিছু না খেয়ে যেতে দিচ্ছি না। আচ্ছা, তার আগে হচ্ছে আমরা একটা কাজের কথা শেষ করি, তারপর না খাওয়া দাওয়া করা। কাজের কথা? তা বেশ তো, শুরু করো। সেই জন্য আমি আপনাকে প্রয়োজনে 20 লাখ টাকা দিতে রাজি আছি। আর যদি আপনি বলেন আমি দেশের বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি নিয়ে এসে মরুক উন্মোচন করে দিব, কিন্তু প্লিজ আপনি না করবেন না। বিষয়টায় যেহেতু সেতুর রহমান জড়িত, তুমি
তুমি একদিন তাকে আমার অফিসে নিয়ে আসো, তার সঙ্গে সামনাসামনি কথা বলি। তারও তো মতামতের প্রয়োজন আছে। এক সময়ে জনপ্রিয়তার চূড়ান্ত শিরায় যখন উপনীত হয়েছিলাম, তখন অনেককেই সময় দিইনি। আর এখন কতটা অসহায় আমি। মৌমিতার অবয়বের সাথে মিল রেখে ধরে নিলাম আপনার জীবনে কেউ একজন এসেছিল। আমি কি তার সম্পর্কে জানতে পারি? আপনার পাঠকরা এই বিষয়ে কিন্তু জানতে চাইবে। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা জগৎ আছে, সেটা কান্তের নিজের ব্যক্তিগত। পাঠকরা শুধু লেখকের লেখাকেই বিশ্লেষণ করে না, তার ব্যক্তিগত জীবনকেও কাটাছেঁড়া করতে চায়। এখন তো আর আমি জনপ্রিয় নই, এখন আমার জীবন কাটে খুবই সাধারণ মানুষের চেয়েও সাধারণভাবে। এক সময় আমার বাড়িতে প্রকাশকদের মেলা বসে, আর এখন আমি কথা বলার জন্য লোক খুঁজে পাই না, নিজের সঙ্গেই নিজে কথা বলি। আপনি কিন্তু চাইলে আপনার মনের কথাগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। এই যেমন ধরুন, গভীর রাতে আপনার কথা বলতে ইচ্ছে হলো, আপনি আমাকে ফোন দিলেন। আমার আবার দিন রাত। আপনি না আচ্ছা মানুষ তো। আমি যতই ভাবি আপনার সাথে গম্ভীর হয়ে কথা বলবো না, ততই আপনি মন খারাপ করার কথা বলেন। কেন? একটু হাসি খুশি হয়ে কথা বললে আপনাকে কি কেউ জেলখানায় পাঠাবে না ফাঁসি দিয়ে দিবে? লিখতে গিয়ে মস্তিষ্কে চাপ ফেলে দিচ্ছ না তোর? না না, ডাক্তার কিন্তু নিষেধ করেছে না। কোনো চাপ নিচ্ছি না। কিছু কিছু বিষয় মাথায় সাজিয়ে রাখি, ওই সে যদি এলে তারপর ওকে দিয়ে লিখিয়ে নিই। ভালো লাগছে এই ভেবে পাঠকরা আবার তোমার বই পাচ্ছে। অনেক পাঠকই তো এসে খোঁজ খবর নিয়ে যায় তোমার কোনো বই বের হচ্ছে কিনা। একটা অন্যরকম বিষয় ঘটছে। ধরো, আমি যে কথাগুলো মাথায় ভেবে রেখেছি, সে যদি আসলে ওর সঙ্গে যখন কথাগুলি বলি, তখন বিষয়গুলো যেন কিরকম অন্যরকম হয়। মানে মানে মনে হয় যে এগুলো সেজুতিরই নিজস্ব কথা, আমি শুধু মুখস্থের মতো বলে যাচ্ছি। এই ভাবনাগুলোই সেজুতি, অথবা এই গল্পের কাহিনীকার সেজুতি নিজেই। বাহ, আজকের রান্নাটা তো অনেক ভালো হয়েছে। অনেক দিন এত ভালো রান্না খাই। আমি রান্না করেছি নাকি? এটা সেজুতি রান্না করে দিয়ে এসছে বাড়ি থেকে। কি সমস্ত সব কাঁচামরিচ দিয়েছে, টমেটো, কাঁচা মশলা, খুব সুন্দর। আমার এত ধৈর্য নেই এত সুন্দর করে রান্না করার। তুমি আবার এত কষ্ট করতে কেন গেলে সেজুতি? কেন? আমি বুঝি একদিন রান্না করে নিয়ে আসতে পারি না? নাকি আপনার ধারণা আমি রান্না করতেই জানি না? না না, তা কেন না। রতুল ভাই, আপনি সাদাত সাহেবের লেখক নানান জায়গাটায় জাস্ট ওর নামটা সেজুদুর রহমান লিখে দিন। কি বলছো তুমি? ওহো, তুমি এত বড় সুযোগ কেন হাতছাড়া করবে? সুযোগ জীবনে বারবার আসে না, আর যখন আসছে এটাকে লুফে নিতে হয়। তুমি কি ভাবছো তোমার জীবনের সুযোগ এটা বারবার আসবে? কিন্তু এটা তো অন্যায়। আমি জেনে শুনে কেন এত বড় একটা অন্যায় করতে যাব? ওহো, এখানে তুমি ন্যায় অন্যায়ের প্রশ্ন কেন আনতেছো? তুমি জীবনে একটা মহা সুযোগ মনে করতে পারো এটাকে। তুমি নিজেই তো রাইটার হতে চাও, হও না? আর এমন তো না যে তুমি এই
উপন্যাসের কোনো কিছুর সাথে সংযুক্ত নয়। তুমি নিজেই তো সেদিন আমাকে বলেছিলে তোমার কিছু ভাবনা স্যার এই গল্পের সাথে সংযুক্ত করা আছে। কিন্তু তার মানে এই না যে একজন মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে তার লেখার লেখক আমি নিজে হয়ে যাব। না, এটা কখনো সম্ভব না। আর তুমি ভাবলে কি করে যে আমি এত বড় একটা অন্যায় করবো? সে যদি জীবনে বড় হতে হলে কিছু করতে হয়। আর এই উপন্যাসে জাস্ট তোমার নাম যাবে, তুমি লেখক হিসাবে এই উপন্যাসে তোমার নাম যাবে। এই উপন্যাস বিক্রির যত টাকা সব পাবে হচ্ছেন সাদাত সাহেব। স্যারের দরকার হচ্ছে টাকা, তোমার দরকার হচ্ছে জনপ্রিয়তা। একবার তুমি জনপ্রিয় হয়ে গেলে পরে নিজে এই উপন্যাস নিজে ছাপাতে পারবে। প্লিজ তুমি শুধু একবার হ্যাঁ বলো, প্লিজ। বাকি সব কিছু আমি আর লুৎফতে করে ফেলবো। তোমার এই বই প্রকাশের জন্য মরকুমোচন দিন আমি প্রয়োজনে বড় বড় নায়ক নায়িকা যারা আছে সবাইকে নিয়ে আসবো। প্লিজ তুমি না করো না, প্লিজ তুমি শুধু রাজি হয়ে যাও। প্লিজ তুমি না করো না, প্লিজ। লুৎফর সাহেব, তাতে আপনার কি লাভ জানতে পারি? লাভ না থাকলে এত বড় অন্যায় কেউ করতে পারে? লেখক শাহাদাত হোসেনের জায়গায় তোমার নাম বসাবো, অবশ্যই কোনো না কোনো লাভ আছে। মৌলিকা শৈশবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শৈশব অন্যমনস্ক। মৌমিতা মৃদুর স্বরে বলছে, তুমি হচ্ছ অজস্র অনুভূতি। তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব হলো না। সে যদি জি লিখেছ? হ্যাঁ, লিখছি। তোমাকে ছেড়ে থাকা আর সম্ভব হলো না। তারপর সে যদি আমি বলি কি, তুমি বোধহয় একটু অন্য কিছু ভাবছিলে, নিজে অন্যমনস্ক আছো। কি ভাবছিলে সেটা কি আমাকে বলা যাবে? তুমি চাইলে এক কাপ চা খেয়ে নিতে পারো। না না, চা খেতে হবে না, আপনি বলুন, আমি লিখছি। না সেজুতি, আজ থাক। আমার শরীরটা ভালো লাগছে না, মাথাটা একটু ধরেছে। আমি বলি কি, তুমি বরং আজকে বাসায় চলে যাও, বিশ্রাম নাও। আমাদের গল্পটা তো প্রায় শেষের দিকে, কালকে বাকিটা আমরা শেষ করে ফেলব। না না, আমার কোনো সমস্যা হচ্ছে না, আপনি বলুন, আমি লিখছি। আমি তো তোমার সমস্যার কথা বলিনি, আমি বলছি যে আমার নিজের মাথাটা ধরেছে, আমি একটু বিশ্রাম করব, আমি একটু ঘুমাতে চাই। তুমি আজকে যাও বরং। আমি বলি কি বাবা, তুই আবার বিয়ে কর, বিয়ে করে সংসারী হ, ছেলেপুলে হবে, ওদেরকে নিয়ে থাকলে দেখবি ভালো লাগবে। এইরকম উল্টাপাল্টা চিন্তা আর মাথায় আসবে না। ভালোই বলেছো তুমি। আমার মতো একটা অন্ধ লোককে বিয়ে করার জন্য মেয়েদের তো লাইন লেগে গেছে। বারবার কেন নিজেকে অন্ধ বলিস তুই? হ্যাঁ, ডাক্তার সাহেব তো বলেছেন চোখ ভালো হবার সম্ভাবনা অনেক আছে। আর উনি বললেন না যে 2 মাস পরে বিদেশ যেতে। 2 মাস পর বেঁচে থাকি না মরে যাই তার নাই ঠিক, খাবার বিদেশ। তুই না আসলে একটা ফাজিল। আমি পর থেকেই দেখছি একটা সিরিয়াস কথার মধ্যে একটা উল্টাপাল্টা কথা বলে দেওয়া। ফাজিলের ফাজিল একটা। চারিদিকে ঘন কুয়াশার চাদর বিছানো আছে। কুয়াশাগুলো বৃষ্টির ফোঁটা হয়ে ঝরে পড়ছে ঘাসের আকার, পাহাড়ের জুট। এখানে কুয়াশাটা বেশ ভারী, বাতাস বইছে না বলে রক্ষী।
শীতের সকালে উদিত সূর্যের স্পর্শ নিবার জন্য মমতা শৈশব পাহাড়ের চূড়ায় একটু চাদরের নিচে গুটিসুটি মেরে বসে আছে। শৈশব আগিয়ে রেখেছে মুখ। অসাধারণ, সত্যি অসাধারণ। কেন যেন মনে হচ্ছিল এরপর কি ঘটবে, তারপর কি হবে। সত্যি কথা বলছি, অনেকদিন পর মনে হচ্ছে যে ওর একটা অন্যরকম ফিলিংস অনুভব করছি। ধন্যবাদ সাদাত ভাই, আপনি এত সুন্দর চমৎকার একটা গল্প পাঠকদের উপহার দেওয়ার জন্য। এই প্রসঙ্গে আমার কিছু কথা বলবার আছে, আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবে। অনেকদিন ধরেই আমার পাবলিশার লুৎফর হাসান আমাকে অনুরোধ করছিল একটা নতুন বই লেখার জন্য। গল্পটা আমি মাথায় সাজিয়েও ছিলাম, কিন্তু সেই লেখাটা পরিপূর্ণতা পায় যখন সেজুতির সাথে আমার দেখা হয়ে যায়। বলা ভালো যে এই বইটার অনেকাংশ জুড়েই সেজুতির গল্প ভাবনাটাই জুড়ে আছে। সেজুতি জানেও না যে তার ভাবনাগুলোকে অনেকাংশে আমি বর্ণনা করেছি। সেই অর্থে এই বইটার লেখক সেজুতি রহমান। আর এবারের বইমেলায় সাদাত হোসেনের কোনো বই বের হচ্ছে না, বই বের হচ্ছে সেজুতি রহমানের। বিষয়টি সাদাত আমাকে আগেই জানিয়েছে। তুমি একটা কাজ করতে পারো, কি কাজ? বইটা সেজুতির নামে বের করো। সে যদি রাজি না হয়? সে দায়িত্ব আমার ওকে রাজি করানোর। তুমি প্রস্তুতি নাও। জানতে পারি কেন এটা করছো? সব কথা প্রকাশের জন্য নয়, তুমি কাজ শুরু করো। সাদাত বিষয়টি তোমাদের জানাতে নিষেধ করেছিল, তাই তোমাদের জানানো হয়নি। আমি কেন অন্য কারো গল্পের লেখক হব? আমি তো অন্য কারো গল্পের লেখক হতে পারবো না। সেজুতি, আমার কথাটা শোনো। আপনি আমার কথা শুনুন মিস্টার লেখক। এই গল্পটা আপনার, এই গল্পটা আপনি তৈরি করেছেন, এই গল্পের প্রতিটি চরিত্র আপনার সৃষ্টি করা। আমি অন্য কারো গল্পের ধার করা লেখক হতে পারবো না। তাহলে আমি আসি। ওরা চলে গেছে। আমার বইটা উৎসর্গ করার মানুষ আমি খুঁজে পাচ্ছিলাম না, এবার পেয়ে গেছি। সেজুতি রহমান।